বর্তমান সরকারের আমলে জুলাই গণহত্যার বিচার, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন, আইন উপদেষ্টার শহীদদের স্মরণে 64 জেলায় স্থাপনা নির্মাণ শুরু। একটি মহল আবারও দেশকে গণতন্ত্রহীন করার চক্রান্তে লিপ্ত বলছে বিএনপি। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ। চাঁদাবাজ দখলদারির রাজনীতির স্থান বাংলাদেশে হবে না, বরগুনায় নাহিদ। জনবিরোধী দলের সঙ্গে ঐক্য না করার প্রত্যয়। এবং শুল্ক ইস্যুতে আগামী সপ্তাহে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, জানালেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমাতে একমত উভয় দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। বর্তমান সরকারের আমলে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর জুলাই শহীদদের আত্মত্যাগেই জাতি স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিকেলে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ নতুন সড়কের পাশে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 5 উপদেষ্টা। অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তারা। এ সময় বর্তমান সরকারের শাসনামলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। জুলাই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে মন্তব্য করে স্বৈরাচারের দোসরদেরও বিচার নিশ্চিতের আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। সম্মান দেওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে এক, যারা আহত হয়েছেন, নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা। অনুষ্ঠানে ইতিহাসের সাক্ষী করতে গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর বানানোর কাজ চলছে বলে জানালেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। স্বৈরাচারের ঠিকানা, আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই, দেখাতে চাই যেখানে এই ফ্যাসিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত, কিভাবে তাদের বিভিন্ন রকম পরিকল্পনা ছিল, সেটা বাংলাদেশের মানুষ এসে দেখবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের 64 জেলায় আজ থেকে শুরু হচ্ছে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ, যা নারায়ণগঞ্জ থেকে শুরু হয়ে আগামী 4 আগস্টের মধ্যে শেষ হবে। গণভবনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। এ সময় জুলাই নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিরও কাজ শুরু হয়েছে বলে জানান সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। তিনি আরও বলেন, জুলাই কন্যা নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীদের ক্ষমতায়নের কাজ করা হবে। নির্বাচন ও গণতন্ত্রকে ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বিভাজন তৈরি করে আবারও দেশকে গণতন্ত্রহীন করার চক্রান্তের অভিযোগ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মিটফোর্ড হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ।
রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে শেষ হয়। এ সময় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। কথিত ব্যানার ব্যবহার করে সেই গুপ্ত সংগঠনের ব্যানারে আপনারা কোনোভাবে যাবেন না, আপনারা বিভ্রান্ত করেছেন। মবগুলো তৈরি করে হয়েছে, সেগুলো নিয়ে যখন জাতির সামনে প্রশ্ন আসবে, এই ছাত্র শিবির এবং বর্তমান সরকারকে এর দায়িত্ব বহন করতে হবে। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এতে বিএনপি তথা দেশ বিরোধী যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। স্বৈরাচারের ভেতর তারা এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। মিটফোর্ডে যে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য আগে নিজের অস্তিত্ব সম্পর্কে জানুন, তারপর তারেক সম্বন্ধে বলুন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবেন। বিএনপি মহাসচিব এ সময় বলেন, নির্বাচন বানচাল করতেই একটি মহল চক্রান্ত শুরু করেছে। যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে। তন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে হবে না বলেও জানান তিনি। পটুয়াখালী ও বরগুনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদের তথ্যে আফরিন পপির ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে 14তম দিনে পটুয়াখালী ও বরগুনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও পথসভা করেছে। বিকেলে পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের পথসভায় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ বাংলাদেশের সংবিধানে বিভাজন তৈরি করে রাষ্ট্রকে এগোতে দেয়নি, অথচ বিএনপি এখন সেই মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চাইছে। এছাড়া দলটি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে। বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। এদিকে বরগুনায় সমাবেশে চাঁদাবাজ আর দখলদারদের রাজনীতি ও ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব, বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। বরগুনাবাসী, আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে। এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের মামলা তদন্তের স্বার্থে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন একই ট্রাইব্যুনাল। এছাড়া কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি ও কমিশনার সহ 3 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
এসইউ সেলিমের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন শহীদ আনাস, জুনায়েদ ও রাকিব হাওলাদার সহ ৬ জন। এ হত্যাকাণ্ড সংগঠনের দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ পুলিশ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। অভিযোগটা হচ্ছে ৫ই আগস্ট ২০২৪ সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ৬ জন তরুণকে গুলি করে হত্যা করা। একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। এছাড়া গুমের মামলার আসামি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিষয়ে তথ্য সংগ্রহে নারায়ণগঞ্জের ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন একই ট্রাইব্যুনাল। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। সেই কারণে তদন্ত সংস্থা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তের প্রয়োজনে। যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি প্রিজনে আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম, ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন। এদিকে সাভারের আহসানুল ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা আসামি সহ ২ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি তকমা দিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে পদ্ধতিগত বিষয়ে একমত আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কমিশন মৌলিক বিষয়ে একমত আসার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানালেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিকে কমিশনের নতুন বিকল্প প্রস্তাবের বিরোধিতা করে বৈঠকে অংশ নেয় প্রতিনিধিরা বলেন, কমিশনের নতুন প্রস্তাবে প্রমাণ হয় সংস্কার নিয়ে তারা নিজেরাই বিভ্রান্ত। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ত্রয়োদশ দিনের বৈঠক। বৈঠকে সংসদে নারী আসনে নির্বাচন বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশনের বিকল্প প্রস্তাবেও তীব্র প্রতিক্রিয়া জানান বৈঠকে অংশ নেয়া নেতারা। নতুন প্রস্তাবে ১ নম্বর বলেছেন যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। ঐকমত্য কমিশন নিজেই কনফিউজ, মাঝে মাঝে তারা ১৮০ ডিগ্রি আপনার ঘুরে যায়। আমরা দেখতে পাচ্ছি তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে যে ঐকমত্য কমিশন প্রতিনিয়ত নতুন ইনোভেশন নিয়ে আসছে, যেটা তাদের টার্মস অফ রেফারেন্সকে সমর্থন করে না। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে ৫০ থেকে ১০০-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনো বহাল থাকা উচিত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ৩ দফা আলোচনায়ও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রক্রিয়াগত বিষয়ে রয়েছে মতবিরোধ। নিম্নকক্ষের যতগুলো আসন তার অনুপাতে যদি উচ্চকক্ষে আসন বঞ্চিত হয় তাহলে সেটা একটা রেপ্লিকা হবে মাত্র। মোর দেন 2/3 অলরেডি পিয়ার বাই ভোটার্স আপার হাউজে ঐকমত্য পোষণ করেছি। আমরা বলেছি আজকে যে এটার উপরেই যেহেতু মেজরিটি মোর দেন 2/3 ওপিনিয়ন আছে, এ ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে, নিম্নকক্ষের আসনের অনুপাতে তারা নির্ধারিত হবে। এবং সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। পদ্ধতি যেটা একটা হতে পারে, যেটা সরাসরি নারী আসনে নির্বাচনের কথা বলা হয়েছে, এর বাইরেও আসন সংখ্যার সংখ্যানুপাতে সেটাকেই বৃদ্ধি করে ১০০ আসনে নিয়ে যাওয়ার কথাও প্রস্তাব আছে। আমরা একমত হতে পারছি না সেটা হচ্ছে যেটি কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। মঙ্গলবার এই দুটি বিষয় নিয়ে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে।
মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। শুল্ক ইস্যুতে সামনের সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিকেলে সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, ভালো ফলাফল পাওয়ার জন্য সার্বিকভাবে সবাই একত্রে কাজ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং আলোচনা যথেষ্ট এগিয়ে নেওয়া হয়েছে। সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক শুল্ক নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই আশা করেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনায় বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়েছে। এই ঘাটতি উভয় দেশেই কমাতে চায় বলে জানান তিনি। আমাদের আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা প্রাসঙ্গিক যে আমাদের যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর সেগুন বাগিচাস্থ JK হল মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে পল্লী বন্ধুর অবদান কখনোই ভোলা যাবে না। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক প্রেসিডিয়াম সদস্য নাসরিন সুলতানা তুলি সহ অন্য নেতারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। 24 ঘন্টায় আরও 95 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি ছাড়িয়েছে 58,000। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতে 600 ড্রোন সহ একাধিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে 6 জনের মৃত্যু হয়। অন্যদিকে সিরিয়ার দ্রুজ শহরে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় দিন দিন বাড়ছে ইসরায়েলি আগ্রাসন। রোববার উপত্যকাটির জনবহুল বাজার ও একটি পানি সংগ্রহ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে কমপক্ষে 95 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা, যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি পানি সংগ্রহস্থলে অন্তত 10 জন নিহত হয়েছে। আল জাজিরার তথ্যমতে শিশুরা পানি সংগ্রহের লাইনে দাঁড়ানো অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 21 মাসের লাগাতার ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 58,000। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে দোহায় আলোচনা বন্ধ থাকলেও আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গাজায় ইসরায়েলি সংঘাত নিয়ে আলোচনা চলছে, আগামী সপ্তাহে অগ্রগতি হবে। অন্যদিকে সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন নিহত এবং 100 জন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদিকে ক্রমে উত্তেজনা বাড়ছে ইউক্রেন রাশিয়ার মাঝে। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতে 600-রও বেশি ড্রোন ও 26টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আর ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের দাবি, অধিকাংশ রুশ ড্রোন ও মিসাইল প্রতিহত করা গেছে। এদিকে ইউক্রেনের দনেস্ক অঞ্চলের মাইরন গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এলাকাটি নিপ্রোপেত্রোভস্ক সীমান্তে অবস্থিত। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট সিরিজের তৃতীয় শেষ টি20তে খেলতে ডাম্বুলা থেকে কলম্বোতে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার স্থানীয় সময় সকালে ডাম্বুলা থেকে কলম্বোতে পৌঁছেছে টাইগাররা। সেখানে পৌঁছানোর পর টাইগার ক্রিকেটারদের বরণ করে নিয়েছে টিম হোটেলের ম্যানেজমেন্ট। লাল গালিচার দুপাশে দাঁড়িয়ে ফুল দিয়ে টাইগারদের বরণ করেছে তারা। দলের সঙ্গে সকল ক্রিকেটার ও কোচিং স্টাফরাও পৌঁছেছেন কলম্বোতে। এছাড়া ক্রিকেটারদের স্ত্রী সন্তানদেরও দেখা গেছে সেখানে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিকল্প নেই বলে মনে করেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। দলে সে অপরিহার্য। দেশে ফিরলে দল বদলে যাবে বলেও মনে করছেন পাইলট।
আমি তো মনে করি পলিটিক্যাল ব্যাপার যদি ইস্যুস যদি না থাকে অ্যাজ এ প্লেয়ার সাকিবের বিকল্প আমাদের টিমে এখনও নাই সত্যিকার অর্থে। আপনি যদি দেখেন যে একটা যদি এখানে 4 ওভারের বোলার যদি সাকিবের মতো বোলার থাকতো অপোনেন্টের জন্য একটা প্রেশার, সাথে আপনি উপরে যে কোনো জায়গায় আপনি ব্যাটিং করতে পারতেন, একদম মাল্টি স্কিল প্লেয়ার। তো আমি মনে করি সাকিব এখনও আমাদের টিমে অপরিহার্য একজন খেলোয়াড়। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার বর্তমান সরকারের আমলে জুলাই গণহত্যার বিচার, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের আইন উপদেষ্টা, শহীদদের স্মরণে 64 জেলায় স্থাপনা নির্মাণ শুরু। একটি মহল আবারও দেশকে গণতন্ত্রহীন করার চক্রান্তে লিপ্ত বলছে বিএনপি, মিটফুট হত্যাকাণ্ড নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ। চাঁদাবাজ দখলদারির রাজনীতির স্থান বাংলাদেশে হবে না, বরগুনায় নাহিদ, জনবিরোধী দলের সঙ্গে ঐক্য না করার প্রত্যয়। এবং শুল্ক ইস্যুতে আগামী সপ্তাহে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, জানালেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমাতে একমত উভয় দেশ। এই ছিল সংবাদে, পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।